আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের প্রথম মেডিকেল ভিত্তিক অনলাইন টেলিভিশন চ্যানেল রাজ টিভির নিয়মিত আয়োজন প্রফেসর MS কবির জুয়েলস মেন্টাল হেলথ সলিউশন নিবেদিত দ্য মাইন্ড হোম মন ঘর অনুষ্ঠানের 12তম পর্বে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে মডারেটর হিসেবে আছি আমি ডাক্তার জান্নাতুন নাইম রোজ, সহকারী সার্জন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল গাজীপুর। এবং দর্শক, বরাবরের মধ্যে আমাদের সাথে আছেন দেশের একজন খ্যাতিসম্পন্ন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, দেশ বরেণ্য একজন মনোরোগ বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর MS কবির জুয়েল স্যার, ভিজিটিং প্রফেসর AMC অ্যান্ড এশিয়ান ইনস্টিটিউট অফ মেডিসিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কেন্দা, মালয়েশিয়া, এবং প্রাক্তন কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। স্যার, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ওয়ালাইকুম আসসালাম। আমার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। দর্শক, আপনারা জানেন যে আমরা আমাদের এই অনুষ্ঠানে, মন ঘর অনুষ্ঠানে, আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলি যা আসলে মানসিক অসঙ্গতির সাথে সংশ্লিষ্ট, এবং আমাদের অনুষ্ঠানের মোটামুটি সকল বিষয় আমাদের স্যার কর্তৃক নির্ধারিত, এবং স্যার আসলে এমন এমন টপিক বেছে নেন কথা বলার জন্য যেটা খুবই সময় উপযোগী, খুবই যুগ উপযোগী, প্রাসঙ্গিক, এবং যে বিষয়গুলো আসলে মানুষ প্রতিনিয়ত ফেস করছে, অসুবিধায় ভুগছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে অজ্ঞতার কারণে বা সঠিক কোনো পরামর্শের অভাবে এই বিষয়টি নিয়ে আসলে কি করতে হবে তা তারা জানতে পারছে না। তো স্যার সবসময় যুগের সাথে চলেন, স্যার সবসময় সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলতে পছন্দ করেন, এবং তারই ধারাবাহিকতায় আজকে স্যার আমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবেন তা হচ্ছে করোনার নবপ্রজাতি, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পশ্চিমা বিশ্বে উদ্বেগ আশঙ্কা বাড়ছে, আমাদের কতটুকু উদ্বিগ্ন হওয়া উচিত। খুবই সময় উপযোগী একটি প্রশ্ন। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে ইতোমধ্যে পশ্চিমা বিশ্বে নতুন একটি করোনা ভাইরাসের প্রজাতি শনাক্ত হয়েছে, যেটি হচ্ছে যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলে, এবং সেটি শনাক্ত হওয়ার পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই নব প্রজাতিটি হয়তো আরো অনেক দেশে হয়তো ইতিমধ্যে ছড়িয়ে যে থাকতে পারে। তো এই নতুন করোনা ভাইরাস প্রজাতির যে ধকল, সেটি সামলে ওঠার জন্য সারা পৃথিবীতেই কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে, এবং কিভাবে এই পরিস্থিতিকে আসলে সামলে ওঠা যায়, কিভাবে এটাকে ট্যাকেল দেওয়া যায়, তার জন্য তারা নানান ধরনের পদ্ধতি গ্রহণ করছেন ইতিমধ্যে। তার পরিপ্রেক্ষিতে আমাদের দেশের অবস্থাটা কেমন হবে, বা আমাদের মধ্যে যে উদ্বিগ্নতা সেটা কেমন হতে পারে, বা এই উদ্বিগ্নটা আমাদের কতটা ভালো হতে পারে বা খারাপ হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আমাদের অনুষ্ঠানে কথা বলবো। আর অবশ্যই দর্শক, আপনারাও আমাদের সাথে চাইলে সরাসরি সংযুক্ত হতে পারেন আপনাদের প্রশ্নের মাধ্যমে। যদি আমাদের কোনো প্রশ্ন করতে চান প্রাসঙ্গিক বিষয় নিয়ে, অবশ্যই আমাদের রাজ টিভির অফিসিয়াল ফেসবুক পেজটি লাইক করবেন। অনুষ্ঠান চলাকালীন সময়ে কমেন্ট বক্সে আপনার নাম এবং বয়স উল্লেখ করে প্রশ্ন করতে পারেন। এছাড়া আপনারা চাইলে ভিজিট করতে পারেন www.rajtvbd.com এই ওয়েবসাইটটিতে, এবং আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানগুলোর নিয়মিত আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের রাজ টিভির ইউটিউব চ্যানেলটি। দর্শক, আজকের অনুষ্ঠানটি বেশি করে আপনার টাইমলাইন এবং পরিচিত গ্রুপগুলোতে শেয়ার করতে ভুলবেন না। এত সময় উপযোগী এবং এত সুন্দর একটি বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। অনেক কিছু হয়তো জানার থাকবে আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে আপনাদের, আর শেয়ার করার মাধ্যমে আপনার পরিচিত জনদের, আপনার বন্ধু বান্ধবদের সেই জানার সুযোগটি করে দিবেন বলে আমরা আশা করছি। যারা আমাদের সাথে আছেন তাদের কাছ থেকে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন আশা করছি, এবং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা কথা না বাড়িয়ে আমাদের আলোচনায় চলে যেতে চাই এখন। স্যার, প্রথমে আমরা আসলে আপনার কাছে জেনে নিতে চাইবো যে স্যার, করোনার একটি নব্য প্রজাতি আমরা আমাদের বিশ্বে নতুন একটি খবর হিসেবে এখন সব জায়গায় খুব বেশি এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই করোনার নব প্রজাতিটা সম্পর্কে একটু ধারণা যদি আমাদের সাধারণ দর্শকদের আপনি দিতেন। আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি আজকের দর্শক শ্রোতা এবং যারা অনুষ্ঠানটির আয়োজন করেছে। খুব সুন্দর একটা টপিক, যেটা সময় উপযোগী। আজকের এই বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা ঠিক আজকে থেকে প্রায় বছরখানেক আগে উহানে যখন এই কোভিড-19 আসলো, তখন আমরা কিছুটা
যেমন বিচলিত ছিলাম, আবার এখনো কিন্তু আমরা আবার কিছুটা বিচলিত হচ্ছি, কারণ মোর দেন 70 টাইমস স্প্রেডার, মানে এত গুণ বেশি মানে ক্ষমতা সম্পন্ন ভাইরাস আবার যেহেতু ডিটেক্টেড হয়ে গেল যুক্তরাজ্যে, ইউকের দক্ষিণাঞ্চলে, কিন্তু এটা কোথায় কোথায় ছড়ালো এটা এখনো স্পষ্ট না হলেও 14টা দেশে কিন্তু ইতিমধ্যেই ছড়িয়েছে। ইউকের আশেপাশে যে দেশগুলো আছে, ফ্রান্স, ইতালি কিংবা বেলজিয়াম, এগুলোতে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আরো দূরবর্তী দেশ, যেমন আমরা যদি সাউথ আফ্রিকা, নাইজেরিয়া, এগুলোতে কিন্তু চলে গিয়েছে। আবার এশিয়ার মধ্যে সিঙ্গাপুরে পর্যন্ত এটা পৌঁছে গিয়েছে। এখন আজকেও তো একটি ফ্লাইট বাংলাদেশে এসছে, সম্ভবত প্রায় 200 যাত্রী নিয়ে এসছে। তো আমাদের দেশে যে সার্ভিলেন্স যে ব্যবস্থা, আমাদের দেশে পাবলিক হেলথের যে সিস্টেম, আমাদের জনবহুল এই মানুষজনের মাঝে আসলে ডিটেক্ট করা এবং তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা, এটা খুব কঠিন ব্যাপার। এই জন্য আমাদের দেশে এলো কি না এলো, এর চেয়ে বড় কথা হচ্ছে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ আমরা তো আমাদের অর্থনীতি কারণ চাঙ্গা রাখতে, কিংবা আমাদের অভিবাসী শ্রমিক ভাইদের জন্য কিংবা আমাদের প্রবাসী ভাইদের জন্য আমরা হয়তো হুট করে ফ্লাইট বন্ধ করতে পারছি না, কিংবা কূটনীতিক বা ভূরাজনৈতিক কারণে পারছি না, কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে। এখন এই যে যেটা নভেল স্ট্রেন, যেটা যেটা নতুন প্রজাতি, এই ব্যাপারগুলো মূলত ভাইরোলজিস্টরাই ভালো বলতে পারবে, যারা এপিডেমিওলজিস্ট, যারা সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ, তারাই ভালো বলতে পারবে। কিন্তু কারণ এটা কিন্তু বেশ কঠিন একটা নাম আমার কাছে মানে মনে হয়েছে, এবং আমি নিজে ইভেন আই ক্যান রিকালেক্ট নাও, মানে খুব কঠিন একটা মনে হয়েছে। কিন্তু তার চেয়ে বড় যেটা নতুন প্রজাতিটি খুব সম্ভবত হচ্ছে VUI202012/01। এটা হচ্ছে থ্যাংক ইউ আমাদের নতুন ফর প্রজাতি। রিমাইন্ডিং মি। হ্যাঁ, এরকমই। কিন্তু তার কি বড় কথা যে আমরা এটাকে যতটা কঠিন মানে দেখছি, তার চেয়ে কঠিন হতে পারে এটার মিউটেটেড যে পাওয়ার। এখন আমরা যদি চিন্তা করে বসে থাকি যে প্রথমটা ডাউন স্ট্রেন হয়ে বাংলাদেশের জলবায়ুতে এসে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে এসে দুর্বল হয়ে গেছে, এটা যদি হয় হতে পারে, কিন্তু তাই বলে নিশ্চিন্তে মানে থাকাটা কিন্তু ঠিক না। ফ্রান্সের সাথে এত মানে সুসম্পর্ক যুক্তরাজ্যের, অথচ ফ্রান্স কিন্তু সবার প্রথম বর্ডারটা বন্ধ করে দিল। তো যাই হোক, এই যে ব্যাপারগুলো আমরা লাইটলি নিতে পারবো না। আর আমাদের যেহেতু মানুষজন আসছে, আমি বললাম যে আজকেও সিলেটে এসে অবতরণ করেছে ফ্লাইট, এবং ঢাকা বিমানবন্দরে তারপরে এসছে বোধহয় সম্ভবত 15-20 জন। তো ওনারা হয়তো কোভিড নেগেটিভ ঠিকই, কিন্তু এখন তো ফলস নেগেটিভও হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আজকের যে পত্রিকাগুলো, এই পত্রিকাগুলোও বলেছে যে বাংলাদেশে শনাক্ত হয়নি, কিন্তু বাংলাদেশের যে মানে সার্ভিলেন্স সিস্টেম, বাংলাদেশের যে পাবলিক হেলথ সিস্টেম, এটার সাথে কিন্তু কোনো ক্রমে ওই ইউকের সিস্টেমের সাথে কম্পেয়ার করা যাবে না। যে ওখানে ওখানে যে শনাক্ত হওয়া মানে এই না যে এটা ওখানেই অরিজিনেটেড, কিন্তু ওখানের যে যে সিস্টেম, এটা এত সুন্দর যে ওখানে এটা প্রথম মানে ওটা ডিটেক্টেড হয়েছে। এটা কিন্তু অন্য কোথাও থেকেও যেতে পারে ইউকেতে, কিন্তু ইউকে কিংবা ইউএসএ এরা এতটাই সফিস্টিকেটেড টেকনোলজি ইউজ করে যে ওদের ওখানে ডিটেক্টেড প্রথম হয়েছে। কাজে ব্যাপারগুলো আমাদের এখানে শনাক্ত হয়নি এরকম বলে মানে সংবাদপত্রে যদি আমরা বেশি আলোচনা করি, এটাও কিন্তু আবার একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে, বরং আমাদেরকে সতর্ক থাকতে হবে। তবে আমাদের আজকে আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা উদ্বিগ্ন খুব বেশি হব না, কিন্তু আমরা সতর্ক থাকব। অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং আমরা মনে করি যে মানে আমাদের জাতিগতভাবে আমাদের এই মুহূর্তে কিছুটা বরং উদ্বিগ্ন হলেই লাভ। কারণ দেখা যাবে এতে সতর্কতা বাড়বে, এতে আমাদের যে এই যতটা পাবলিক যে হেলথ অ্যাওয়ারনেস যেটা, সেটাও বরং বাড়বে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক সুন্দরভাবে আসলে স্যার আপনি বলছিলেন।
আমাদের অনেক কিছু জানার আছে আজকের অনুষ্ঠান থেকে। দর্শক, আপনারা দেখছেন প্রফেসর ডক্টর এম এস কবির জুয়েলস মেন্টাল হেলথ সলিউশন নিবেদিত দ্য মাইন্ড হোম মন ঘর অনুষ্ঠানটি। আমাদের অনুষ্ঠানটি সায়েন্টিফিক পার্টনার হিসেবে আছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড পাওয়ার্ড বাই ল্যাটিউডা এন্ড কিউট্যাপ। দর্শক, আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে নাম এবং বয়স উল্লেখ করে প্রশ্নটি করবেন। স্যার, আমরা আজকে উদ্বিগ্নতার বিষয়ে কথা বলবো আপনার কাছে। স্যার, আমরা প্রথমে যেটি জানতে চাইবো যে স্যার, আসলে আমরা কখন আসলে উদ্বিগ্ন হই, কোনো বিষয় নিয়ে উদ্বিগ্নতা বলতে আসলে কি বোঝায়, এবং এই যে নব্য করোনা ভাইরাসের যে প্রজাতিটি, এটি নিয়ে আসলে আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে কিনা? হ্যাঁ, যেটা বললাম যে আমি মনে করি যে ন্যাশন ওয়াইড কিছুটা আমি বরং চাচ্ছি উদ্বিগ্ন হোক। এটা শুনে এই মুহূর্তে চাচ্ছি, কারণ আমি অনেকগুলো পত্রিকা আজকে খেয়াল করলাম শনাক্ত হয়নি এই কথা বলে একটা আশ্বস্ত করার চেষ্টা করছে। বরং আমি মনে করি যে আমাদের বরং একটু সচেতন হওয়া উচিত। আর উদ্বিগ্নতা বলতে কি বোঝায়? উদ্বিগ্নতা মানে আমি চাচ্ছি মূলত উৎকণ্ঠিত হোক, বা আমি চাচ্ছি একটু চিন্তা করুক, তারা একটু দুশ্চিন্তায় পড়ুক। তাহলে হবে কি, আমাদের জন্য সুবিধা হবে, আমাদের মানে আমাদের চিকিৎসক সমাজের জন্য এটা উপকারী হবে। কারণ আমাদের গত কালকে আবার আজকেও খুবই ইয়াং একজন ডক্টর মারা গেল, এবং সম্ভবত সিলেট মেডিকেল কলেজে। এবং আপনারা মানে জানেন যে হ্যাঁ, বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি মানে চিকিৎসক মারা গেল। বাংলাদেশের মতো এত চিকিৎসক মানে পৃথিবীর কোনো দেশে মারা যায় নাই। এবং এই ইম্প্যাক্টটা, এই যে প্রভাবটা, এই পুরো প্রভাবটা কিন্তু আমাদের উপরে পড়ছে, চিকিৎসক সমাজের এই পেশা মানে গ্রুপের উপরে পড়ছে, এই প্রফেশনাল গ্রুপের উপর পড়ছে। কাজে আমাদের মূলত টার্গেট থাকবে যে আপনারা একটু ভাবুন, আপনারা বাইরে থেকে আসছেন, আপনারা নিজেরাই সেলফ কোয়ারেন্টাইন হন, আপনারা নিজেরাই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেন। তো উদ্বিগ্ন মূলত আমরা চাই না যে খুব বেশি আপনার আতঙ্কগ্রস্ত হয়ে, উদ্বিগ্ন হয়ে বা অ্যাংজাইটিতে পড়ে, স্ট্রেসে পড়ে আপনারা মানসিক রোগী হন, সেটা আমাদের লক্ষ্য না। এবং ডাক্তার রোজ উদ্বিগ্নতা সম্বন্ধে জানতে চেয়েছে। মূলত আমি যদি বইয়ের ভাষায় বলি তাহলে হচ্ছে যে কোনো রিকগনাইজড ডেঞ্জার যেটা, সেটার মুখোমুখি যদি কেউ হয়, এবং তখন সেটার কারণে তার যে ফিজিওলজিক্যাল এবং সাইকোলজিক্যাল যে পরিবর্তনটা হয়, অর্থাৎ তার দৈহিক এবং মানসিক যেই উপসর্গগুলো তার মাঝে দেখা যায়, এই এই বিষয়গুলোকেই আমরা দুশ্চিন্তাগ্রস্ত বা উদ্বিগ্নতা বলে থাকি, বা উদ্বেগ বলে থাকি, বা আশঙ্কা জনিত দুশ্চিন্তা এরকম বলে থাকি। যেটাকে ইংরেজিতে বললে অনেক সময় একবারে বইয়ের ভাষায় এরকম যে অ্যাংজাইটি রিকগনাইজড ডিসঅর্ডার। ডেঞ্জার, এনি রিকগনাইজড ডেঞ্জার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটা ভয়াবহ একটা একটা মারাত্মক একটা পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। তখন যেই ভেতরে যে ফিজিওলজিক্যাল এবং সাইকোলজিক্যাল যে চেঞ্জটা হয়, সেটাকে সাধারণত। জি স্যার। স্যার, এই যে উদ্বিগ্নতাটা, এটা কি স্যার আসলে কোনো মানসিক রোগ? স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, দুঃখিত, আমরা হয়তো সাময়িক ভাবে একটু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছি, টেকনিক্যাল ত্রুটির কারণে আমরা আবারও দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আপনারা শুনছেন দ্য মাইন্ড হোম মন ঘর অনুষ্ঠানটির 12তম পর্বে আজকের বিষয় আলোচনা, এবং আমরা আজকে কথা বলছি করোনার নব প্রজাতি, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পশ্চিমা বিশ্বে উদ্বেগ আশঙ্কা বাড়ছে, আমাদের কতটুকু উদ্বিগ্ন হওয়া উচিত এই বিষয়টি নিয়ে। আপনারা জানেন যে যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলে হঠাৎ করে একটি নতুন করোনা ভাইরাসের নতুন প্রজাতি আসলে দেখা দিয়েছে, এবং এই করোনা ভাইরাসের প্রজাতিটি বিশ্বের বিভিন্ন জায়গায় খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে এই নতুন প্রজাতিটি আগের প্রজাতির চেয়ে প্রায় 70 গুণ বেশি সংক্রামক। এখন সব যুক্তরাজ্যের সাথে প্রায় 40টি দেশের মতন দেশের যে বিমান যোগাযোগ সেটা অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং দেশ সতর্কতামূলক নানান ব্যবস্থা গ্রহণ করছে। আমরা আসলে কি পর্যায়ে আছি এবং কি করা উচিত এই বিষয়টি নিয়ে আমরা
সেই ব্যাপারেই কথা বলছিলাম। স্যার হয়তো আমাদের সাথে আবারও যুক্ত হয়েছেন। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি দুঃখিত একটু যান্ত্রিক জি স্যার। ত্রুটির জন্য। আমি স্যার, আপনি প্লিজ কন্টিনিউ আমি করুন। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে উদ্বিগ্নতার ব্যাপারটা, যে এই অ্যাংজাইটিটা অনেক সময় কিন্তু এর কিছু পজিটিভ ইম্প্যাক্টও থাকে। হ্যাঁ, অনেক সময় থাকে। তবে আমরা কখনোই চাই না যে এই এই ধরনের উদ্বেগ বা উৎকণ্ঠা থেকে আপনি আপনার স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত হোক, সেটা আমরা কখনোই চাই না। হ্যাঁ, তবে এখন আমরা এই নবপ্রজাতি যেটা, এটার ব্যাপারে আমরা কিছুটা অবশ্যই উৎকণ্ঠা দেখাবো এবং সেটা থেকে আমরা সতর্ক হব। এইটুকু আমার মনে হয় জাতিগতভাবে আমাদের এইটুকু মেনে নেওয়া দরকার আছে এবং আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ারও আমার মনে হয় এইরকম প্রচারণাতেই বরং জাতি এর লাভ হবে। বিশেষ করে আমি বলবো যে আমাদের ডাক্তার সমাজেরও খুব উপকার মানে এক্ষেত্রে হবে, কারণ আপনারা তো জেনে না জেনে যেহেতু আমাদের কাছেই আসবেন এবং আমাদের উপরে এটার দায়টা বর্তাবে এবং আমি আবার বলছি যে যেহেতু এ পর্যন্ত সারা পৃথিবীর সবচেয়ে বেশি মৃত্যু মানে ডাক্তারের সংখ্যা ডাক্তারদের এই মিলছে করোনায় আমাদের দেশে। বাংলাদেশেই সবচেয়ে বেশি। এই জন্য আমি মনে করি যে এই সতর্কতাটা খুব জরুরি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা আপনার কথার সূত্র ধরে যে সকল সহকর্মীদেরকে আমরা হারিয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আমাদের এই রাজটিভির পুরো পরিবারের পক্ষ থেকে, এবং তাদের পরিবারকে আল্লাহ সেই শোক সহ্য করার ক্ষমতা দিক, আমরা সেই প্রার্থনাই করি। আমরা যেন আর কোনো প্রাণকে হারাতে না হয় এই করোনা ভাইরাসের থকলে পড়ে, আমরা সেই প্রার্থনাও করছি সৃষ্টিকর্তার দরবারে। স্যার, আমরা আপনার কাছে এই পর্যায়ে জানতে চাইবো যে স্যার, এই যে অ্যাংজাইটি বা স্ট্রেস, এই দুটি কি একই জিনিস কিনা, এবং এটা কি কোনো মানসিক রোগ কিনা? অ্যাংজাইটির মূলত অনেকগুলো ধরন আছে। অ্যাংজাইটি ডিজঅর্ডার যেটা, সেটা দেখা যায় যে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিজঅর্ডার কিংবা ফোবিক অ্যাংজাইটি ডিজঅর্ডার, এরকম অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার, এইরকম ধরনের অনেকগুলো ধরন আছে। আরো বেশ কিছু আছে, কিন্তু আমি যে তিনটা বললাম এই তিনটা আবার এই সময় খুব মানে বেশি দেখা যাচ্ছে। আরেকটি হচ্ছে স্ট্রেস, স্ট্রেস রিলেটেড ডিজঅর্ডার যেটা, সেটা মূলত স্ট্রেসের বা চাপ জনিত যেটা, সেটার কারণে হয়ে থাকে এবং সেটা দেখা যাচ্ছে যে হয়তো তাৎক্ষণিক কারণ যদি কোনো স্ট্রেস থেকে হয়, যেমন অ্যাকিউট স্ট্রেস, কিংবা দেখা গেল যে হয়তো ঘটনাটি ঘটেছে তার প্রায় 4-5 সপ্তাহ পরে হচ্ছে, তখন এটাকে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার বলা হচ্ছে। তো সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বিভিন্ন অ্যাসোসিয়েশন গুলো, সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, বিশেষ করে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, তারা বলছে যে পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারটা এই কোভিড-19 তারা পাচ্ছে। হ্যাঁ, অ্যাকিউট স্ট্রেস তো সেই সময় যখন হচ্ছে তখন তো হচ্ছিলই। এখন দেখা যাচ্ছে যে মাসখানেক পরে বা 4 সপ্তাহ পরে পিটিএসডিটা হচ্ছে। আর অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার যেটা, এই এটাও কিন্তু দেখা যাচ্ছে যে এই সময় বেশ বাড়ছে, কিংবা ফোবিকটাও বাড়ছে। তো এই স্ট্রেসটা মূলত ওই অ্যাংজাইটির সাথে একটু পার্থক্য আছে। স্ট্রেস রিলেটেড ডিজঅর্ডার গুলো একটু আলাদা, আর অ্যাংজাইটিটা ওই নর্মাল যেটা বললাম যে রিকগনাইজড ডেঞ্জারের মুখোমুখি হওয়া বা ফেস টু ফেস বা কনফ্রন্ট করা, যে ওটার সাথে মিলে যেটা হয় সেটা অ্যাংজাইটি। তো স্ট্রেসের কিছুটা থাকা এবং কিছুটা চাপের মুখোমুখি হওয়া, এর যেরকম ইতিবাচক দিক রয়েছে, হ্যাঁ, যেমন আমরা আমরা যদি মানে ভাবি যে আমরা আমাদের এখন কোনো একটা কাজ করতে হবে, তাহলে আমরা আমরা কি করি, আমরা নিজেকে প্রস্তুত করি, আমরা কিছুটা মনে করি যে আমাদের উইদিন ভেরি শর্ট পিরিয়ড উই হ্যাভ টু রিচ দেয়ার and we have to start and we have to initiate this or within very short time। তো তখন আমরা কি একটা চাপ অনুভব করি, এই চাপের জন্যই কিন্তু আমরা তড়িঘড়ি করে আমরা মানে ওই স্টার্টেড কাজটাকে সুন্দরভাবে করতে পারি।
আমরা উই স্টার্টেড প্রিপেয়ারিং আওয়ারসেলভস। তো এই যে জিনিসটা, এটা কিন্তু একদিক দিয়ে পজিটিভ কিছু ব্যাপার আছে, ইতিবাচক কিছু দিক আছে। আমি মনে করি যে এই চাপটা জাতিকে উপহার দেয়া, এটা কিন্তু আমাদের এই যে এই অনুষ্ঠানগুলো এবং এই যে আমরা যা করছি, এর একটাই কাজ, সেটা হচ্ছে যে এই চাপটাও একটু জাতিকে বোঝানো, এই চাপটা সাধারণ মানুষকে বোঝানো যে এই নভেল স্ট্রেনের ব্যাপারে আমরা একটু মানে অবগত হব, আমরা একটু অ্যাওয়ার্ড হব, আমরা আর একটু সচেতন হব। কাজে এই কিন্তু এই স্ট্রেস রিলেটেড ডিজঅর্ডারে যদি কেউ আবার পড়ে যায়, অর্থাৎ অ্যাকিউট স্ট্রেস ডিজঅর্ডারে পড়ে গেল, যে নভেল একটা স্ট্রেন এসছে বা নতুন একটা প্রজাতি এসছে, না জানি কি হবে কি হবে, এই ভাবতে ভাবতে দেখা গেল তার স্বাভাবিক জীবন মানে খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেল বা ইম্পেয়ার্ড হয়ে গেল, তখন আবার ওটা ডিজঅর্ডারে পড়ে যাবে। কিন্তু আমরা ওইটা চাই না, আমরা চাই যে চাপজনিত উৎকণ্ঠা থেকে কিছু অন্তত উপকৃত হোক, অর্থাৎ সে সতর্ক হোক। এই জিনিসটা আবার দরকার আছে। কাজেই আর পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার যেটা, সেটা হচ্ছে যে এইরকম ভাবে সে যদি উৎকণ্ঠিত হয়ে অসুস্থ হয়ে যায়, তারপরে আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ করে এরকম 4 সপ্তাহ পার হওয়ার পরেও যদি তার সিমটম গুলো রয়ে যায় এবং তার ওই উপসর্গগুলো কোনো ক্রমে যাচ্ছে না, তখন আমরা তাকে বলবো যে সে পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে পড়ছে, অর্থাৎ দীর্ঘকালীন চাপজনিত সমস্যায় সে ভুগছে। এই জন্য চাপ জনিত সমস্যা আর এই উদ্বেগজনিত সমস্যা একটু পার্থক্য আছে এদিক দিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা স্যার কথা বলতে বলতে একটি বিরতির সময়ে চলে এসেছি। আমরা বিরতির পর ফিরে এসে আমরা এই ব্যাপারটি নিয়ে আরো বিস্তারিত কথা বলবো, এবং এই চাপজনিত সমস্যা থেকে আমরা আপনি বলছিলেন যে স্বাভাবিক জীবনযাত্রা কিভাবে ব্যাহত হতে পারে এবং এ থেকে বের হওয়ার সুযোগটা কি, এগুলো নিয়ে আমরা কথা বলবো। দর্শক, বিরতির পরে আমরা এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। দর্শক, আমরা কথা বলছিলাম যে করোনার নতুন যে প্রজাতিটি আমাদের পৃথিবীতে এখন উত্তাপ ছড়াচ্ছে, সেটি নিয়ে আমাদের আসলে কতটা উদ্বিগ্ন হওয়া উচিত, এই বিষয়টি নিয়ে স্যারের কাছে আমরা বিরতিতে যাওয়ার আগে শুনছিলাম যে কখনো কখনো চাপ আমাদের জন্য পজিটিভ ইম্প্যাক্টও ফেলতে পারে, এবং এই বর্তমানে এই পরিস্থিতি নিয়ে আমাদের আসলে আসলে কিছুটা চাপ অনুভব করা উচিত, কারণ আমরা যখন চাপ অনুভব করব তখন এই বিষয়ে আমাদের একটু সতর্কতা আসবে এবং আমরা হয়তো বিষয়টিকে একটু গুরুত্ব সহকারে দেখব। কিন্তু এই পর্যায়ে স্যার আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনার কি মনে হয় আমাদের দেশের মানুষ এই করোনা ভাইরাসের সম্পর্কে বা করোনা ভাইরাসের নতুন প্রজাতিটি সম্পর্কে কি আসলে পজিটিভ হিসেবে কোনো চাপ অনুভব করছে কিনা, বা তারা আসলে এই বিষয়ে সচেতন কিনা? আমাদের দেশের মানুষের মাঝে প্রথম অবস্থায় এই ব্যাপারে যতটা ভীতি কাজ করেছিল, এখন ক্রমান্বয়ে এটা অনেক কমে গেছে। এটা শুধু আমাদের দেশ বলে না, সাধারণত প্রত্যেক দেশেই দেখা যাচ্ছে যে এই বিষয়ে এখন আগের মতো কিন্তু ভীতিকর অবস্থা বিরাজ করছে না, কারণ ভ্যাকসিন চলে এসছে। যেহেতু মোটামুটি 4টা কোম্পানি, খুব নামকরা কোম্পানি ভ্যাকসিন নিয়ে এসছে, ভ্যাকসিন নিয়েছে অনেকে, অনেকে এখন নেওয়ার পথে আছে। তো আমাদের দেশেও ভ্যাকসিন মানে চলে আসবে। তো এই বিষয়গুলো মানুষের মাঝে অবশ্যই আস্থা এনে দিয়েছে। কিন্তু তারপরেও আমি বলবো যে এখনো অনেক অনেক কিছু নিয়ে কিন্তু ডিলেমা মানে রয়ে গেছে, যে ভ্যাকসিন নতুন প্রজাতি কে একেবারে কতটা মানে ইফেক্টিভ হবে, এই বিষয়গুলি নিয়ে কিছুটা মতদ্বৈততা এখনো রয়ে গেছে। আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের দেশে ভ্যাকসিন তো আরো প্রায় 2-3 মাস লেগে যেতে পারে হয়তো আসতে। সবকিছু মিলে আমাদের যে জনসংখ্যার যে বাড়তি চাপ, এই ভ্যাকসিন একেবারে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে বা তৃণমূল লেভেলে পৌঁছতে কিন্তু মানে আদৌ আমরা কতটুকু পারবো আমি জানি না, কারণ আমাদের তো প্রচুর মানে জনসংখ্যা। তো তারপরও চেষ্টা নিশ্চয়ই ত্রুটি থাকবে না হয়তো, কিন্তু আমরা কেন সতর্ক হব না? আমাদের পাশে নেপাল আছে, আমাদের পাশে ভুটান আছে, আমাদের পাশে খুব
ভালো একটা বড় দেশ হচ্ছে শ্রীলঙ্কা, এবং শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে অনুসরণ করার মতো একটা দেশ। এবং মালদ্বীপ একটা ছোট দেশ হয়েও মানে এবং তাদের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের থেকে আমরা যদি মনে করি যে তাহলে অনেক পিছনে, এবং ভুটানও কিন্তু আমাদের থেকে স্বাস্থ্য ব্যবস্থা অনেক পিছনে, তারপরেও কিন্তু তারা তাদের যে স্ট্র্যাটেজি এবং তাদের যে জনগণের যে সচেতনতা এবং তাদের যে পাবলিক হেলথ অ্যাওয়ারনেস এর কারণে, এবং বিশেষ করে তাদের যে মন মানসিকতা, আমি যেহেতু সাইকিয়াট্রিস্ট আমি বলবো যে তাদের যে মন মানসিকতা, এই জন্য তারা কিন্তু জাতিগতভাবে তারা খুব সুন্দরভাবে এই কোভিড-19 থেকে মুক্ত, আমি বলবো প্রায় মুক্তই, কারণ হচ্ছে ওই দু চারটা ধরা পড়া, সেটা তো এই এই সময়ে এসে, অর্থাৎ এক বছর পার হয়ে গেছে প্রায় উহানের মানে ঘটনার পরে, তারপরেও দেখা যাচ্ছে হয়তো 15-20টা মাত্র এইসব দেশে সব মিলে ধরা পড়েছে, কিংবা হয়তো শখানেক তো ম্যাক্সিমাম 100 কেস ধরা পড়েছে। তাহলে অবশ্যই তারা নিজেদেরকে খুব সুন্দরভাবে মুক্ত রেখেছে শুধুমাত্র তাদের মন মানসিকতার কারণে। এবং এই যে জি স্যার। এই বিষয়টার পিছনে কিন্তু তাদের ওই তাদের যে জাতিগত যে চিন্তা ভাবনাগুলো, এগুলো খুবই কাজে দিয়েছে, যে তারা ঠিক যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই তারা রক্ষা করেছে সামাজিক দূরত্ব, ঠিক সেভাবেই সঙ্গরোধ বা কোয়ারেন্টাইন ওটা তারা মেনটেন করেছে। এবং সবচেয়ে বড় কথা যে তাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া খুব ভালো ভূমিকা পালন করেছে। তো আমি মনে করি যে আমাদের দেশেও যদি এইভাবে খুব ভালো ভূমিকা পালন করা হয় এবং আমাদের সতর্ক হতে বলা হয়, আমাদের সাধারণ মানুষের মাঝে যদি অ্যাওয়ারনেস বা জনসচেতনতা তৈরি করা হয়, তাহলে ডাক্তার রোজ যে বিষয়টা বলল যে স্ট্রেস বা চাপজনিত কারণে যেই যেই সুবিধাটা আমরা নিতে পারি, অর্থাৎ মানুষের মাঝে কিছুটা আয়াট্রোজেনিক বা কিছুটা ডেলিভারেটলি কিছুটা ভীতি দরকার আছে এই সময়। একটি অজানা আরেকটি প্রজাতি হুট করে যদি ঢুকেই যায়, এবং সেটা যতটাই লেস ভিউলেন্ট, অর্থাৎ খুব বেশি যদি এটা বিপদের সম্মুখীন নাও করে, কিন্তু আমরা সুযোগ দেব কেন? এখানে এসে বাংলাদেশে এসে এটা মিউটেটেড হয়ে, অর্থাৎ পরিস্রাবিত হয়ে এটা আমরা ছড়ানোর সুযোগ কেন দেব? কারণ আমরা জানি যে আমাদের অক্সিজেনের ঘাটতি আমাদের দেশে আজকেও পত্রিকাতে এসছে যে বেশ কম। আমাদের আইসিইউ এর সংখ্যা কম, আমাদের ভেন্টিলেটরের সংখ্যা কম। আমরা কেন একটা অজানা একটা বিপদ কে আমরা কেন মানে পথটাকে প্রশস্ত করব? আমাদের তো দরকার নেই। জি স্যার। এই জন্য আমি মনে স্যার, করি আপনি যে আসলে চাপ বা যথার্থই বলছিলেন। স্যার, এ পর্যায়ে আমরা আসলে কিছু প্রশ্ন নিতে চাই। আমাদের সময় খুব স্বল্প, কিন্তু আমাদের অনেক দর্শক আছেন আমাদের সাথে। বিশেষ করে স্যার আপনার আপনি যেখানে পূর্বে কর্মস্থল ছিল সৌদি আরব থেকে অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। তারা অনেক প্রশ্ন করেছেন। আমরা এই পর্যায়ে প্রশ্ন নিব এক এক করে। আমাদের সাথে আছেন পায়েল জয়। তিনি আমাদের কাছে স্যার জানতে চেয়েছেন যে নতুন প্রজাতির করোনা ভাইরাসের আচরণ কি ভিন্ন না আগেরটার মতোই? উনি খুব সম্ভবত স্যার লক্ষণগুলো কেমন হবে সেটি জানতে চেয়েছিলেন। আমি এই ব্যাপারগুলো মূলত মেডিসিন বা ভাইরোলজিস্টরাই ভালো জানবে। তবে আমরা যতটুকু জানি সেটা হচ্ছে যে এক্ষেত্রে রানিং নোজ বা সর্দি এবং এই কাশি এবং জ্বর এরকমই হচ্ছে। তবে এই সর্দিটা বেশি আমরা শুনেছি যে এটা বেশি হচ্ছে। যেহেতু বাংলাদেশে অফিসিয়ালি শনাক্ত হয়নি, কাজেই আমরা বাংলাদেশের ক্ষেত্রে এটা বলতে পারছি না। আমরা যেটা বলছি মূলত বাইরের দেশগুলো যেই ডাটাটা দিয়েছে বা উপসর্গের কথা বলেছে, মূলত আমরা ওইটাই বলছি যে জি স্যার। সর্দি এবং মূলত কাশিটাই বেশি হচ্ছে। জি, ধন্যবাদ স্যার। ধন্যবাদ পায়েল আপনার প্রশ্নটির জন্য। স্যার, আমাদের সাথে একজন ডাক্তার যুক্ত আছেন। উনি আমাদের কাছে ইমেইল পাঠিয়েছেন। উনি বলছেন যে আমি সিলেট বিভাগের একটি থানা হেলথ কমপ্লেক্সে কর্মরত আছি চিকিৎসক হিসেবে। বর্তমানে দেখা যাচ্ছে যে ইংল্যান্ড থেকে অনেকগুলো ফ্লাইট এসেছে সিলেটে, এবং সিলেট বিভাগের অনেক মানুষও তাদের আত্মীয়-স্বজন যুক্তরাজ্যে থাকে। সেক্ষেত্রে আমরা ইদানিং অনেক বেশি জ্বর, সর্দি, কাশির রোগী পাচ্ছি, এবং এই বিষয়ে আমরা অধিক সংবেদনশীল হচ্ছি। স্যার, এই ব্যাপারে কি আমরা বলতে পারি যে আমরা অধিক অ্যাংজাইটির মধ্যে আছি এখন? খুব প্রাসঙ্গিক একটি ধন্যবাদ। প্রশ্ন। বুঝতে পেরেছি। আমি তো আগেই বললাম যে আমাদের
এই পেশাজীবী যারা আমাদের চিকিৎসক যারা, তারাই সত্যি ভাবে সবচেয়ে বেশি সংবেদনশীল অবস্থায় আছে। এবং ডাক্তার সাহেব যে প্রশ্নটা করেছেন, উনি যদি হেলথ কমপ্লেক্স বা এই প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে থেকে থাকেন, তাহলে অবশ্যই আজকে যে মানুষগুলো হয়তো নামলো, এখন তাদের হয়তো কোভিড-19 নেগেটিভ আছে, কিন্তু যদি ফলস নেগেটিভ থেকে থাকে কারো, তাহলে কিন্তু এই মানুষগুলি প্রথমে ওই দেখা যাবে যে সিলেটের ওই সেন্টারগুলোতেই যাবে হয়তো, অথবা কোনো বিশেষজ্ঞ চেম্বারে যাবে। কাজেই ওই মানুষগুলো ইতিমধ্যে আবার কিছু ছড়িয়ে দেবে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু দুশ্চিন্তারই কারণ। কিন্তু আমি বলবো যে আপনি যে অ্যাংজাইটিতে না, এটা আমি বলবো না। অবশ্যই আপনি কিছুটা অ্যাংজাইটিতে আছেন, আপনি শুধু না, আমরা পুরো ডাক্তার সমাজ, আমরা সমগ্র যে সার্ভিলেন্স টিম এবং আমাদের পাবলিক হেলথ এক্সপার্ট, এপিডেমিওলজিস্ট, আমরা সবাই কিন্তু অ্যাংজাইটিতে আছি। এবং আমি মনে করি যে এই অ্যাংজাইটিতে থেকেই যতটুকু পারা যায় এই বিষয়টা মোকাবেলার প্রত্যয় নিয়ে আমাদেরকে মানে এগিয়ে যেতে হবে। তবে আমাদের যথেষ্ট পরিমাণ সিম্প্যাথি এবং সহানুভূতি থাকলো যারা আপনারা তৃণমূল পর্যায়ে আছেন, যারা প্রাইমারি কেয়ার সেন্টার গুলোতে আছেন, তাদের কষ্ট আমরা বুঝি। আমরা মনে করব যে আপনারা এই অ্যাংজাইটিটাকে আপনারা পজিটিভ দিকে মানে ধাবিত করবেন, এবং যথেষ্ট সতর্কতার সাথে আপনারা একেবারে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইউজ করে আপনারা রোগী দেখবেন। আপনারা কোনো ক্রমে নিজের জীবনকে হেলাফেলা করবেন না, এটাকে আপনারা পজিটিভলি নেবেন এবং এই চাপটাকে পজিটিভলি নেবেন। ধন্যবাদ স্যার, এবং ধন্যবাদ ডাক্তার সাহেব আমাদেরকে প্রশ্ন করার জন্য। আশা করছি আপনি স্যারের কথা মতোই, স্যার যেভাবে বলছিলেন যে এই অ্যাংজাইটিটা পজিটিভলি নেবেন, এবং অবশ্যই আপনারা যারা প্রাইমারি হেলথ সেন্টারে কাজ করছেন আরো বেশি সতর্কতার সাথে রোগীগুলোকে ডিল করবেন। বিশেষ করে যারা সিলেট বিভাগে কর্মরত আছেন, তারা অবশ্যই এখন রিস্কের মধ্যে আছেন ধরে নেওয়া যায়। স্যার, আমাদের সাথে ইনবক্সে আরো অনেক দর্শক যুক্ত আছেন। নাম প্রকাশ না করার শর্তে আমাদেরকে একজন দর্শক প্রশ্ন করেছেন যে স্যার, আপনি প্রথমে আলোচনার শুরুতে বলছিলেন যে আমাদের দেশের মানুষের মাঝে সচেতনতার কিছুটা অভাব আছে। আমরা যেহেতু এই প্রাথমিক দিকেই আমরা সচেতন হতে পারছি না, ঠিকভাবে মাস্ক পরছি না, হাত ধুচ্ছি না, আমাদের দেশে যদি নতুন প্রজাতি আসে সেক্ষেত্রে আমরা সেটার মোকাবেলা কিভাবে করব, আর আমাদের দেশের মানুষ কেন এত অসতর্ক, আমাদের কি করা উচিত? আমাদের দর্শক একটু ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন, দুইটিই বোঝা যাচ্ছে। দর্শক দর্শক শুধু উদ্বিগ্ন না, রাষ্ট্রযন্ত্র উদ্বিগ্ন, আমি মনে করি আমরা সবাই উদ্বিগ্ন। আমরা পেশাজীবীরাও খুব উদ্বিগ্ন, চিকিৎসকরাও খুব উদ্বিগ্ন। কেন এত অসতর্ক, কেন বারবার বলা সত্ত্বেও কেন মাস্কিং হচ্ছে না। আমি আমি তো মানে খুবই অবাক হই যখন আমাদেরকে তো দেখা যাচ্ছে টেলিসাইকেট্রি বা টেলিমেডিসিনের সাথে সাথে মাঝে মাঝে ওই ডায়াগনস্টিক সেন্টারগুলিতে রোগী দেখতে যেতে হয়, কিন্তু আমরা আমাদের রোগী একটার সাথে তো অনেক সময় 2-3 জন না ঢুকলে হয় না, কারণ অনেক সময় ভায়োলেন্ট রোগী থাকতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে বেপরোয়া রোগী থাকতে পারে। তো দেখা গেল যে যারা ভেতরে মানে প্রবেশ করছে তাদের হয়তো অর্ধেকেরই নাকে মাস্ক নেই। তো এই ব্যাপারগুলো বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে যাই। আমরা নো মাস্ক নো সার্ভিস রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে, লেখা আছে বাইরে, তারপরেও মানে যখন ভেতরে প্রবেশ করে দেখা যাচ্ছে 2-1 জনের হয়তো আবার খুলে ফেলছে, পকেটে রেখে দিয়েছি। এই যে জিনিসগুলো কেন কেন যে মানে এতটা ডেসপারেট, কেন যে তারা এরকম, এর পিছনে আমার মনে হয় যে আমাদের প্রাগৈতিহাসিক যে আমাদের মানে ন্যাশন ওয়াইড যে ইতিহাস, সেটা ঘাটলে বোধহয় পাওয়া যাবে যে আমরা বোধহয় একটু আগে থেকেই বোধহয় আমরা একটু ডেসপায়ার্ড জাতি। আমাদের এখানে আমাদের ইতিহাস তাই বলে, আমরা সবসময় কিছুটা দেখা গেছে যে এই বিষয়গুলো যে এগুলোকে আমরা এই শিষ্টাচার
বহির্ভূত যে বিষয়গুলো এগুলো খুব বেশি আমরা করতে অভ্যস্ত, এবং আমরা সৌজন্যতা, শিষ্টাচার, এই জিনিসগুলো আমরা এখন পর্যন্ত ব্রিটিশরা হয়তো চলে গেছে, কিন্তু তারা আমার মনে হয় হাল ছেড়ে দিয়েই চলে গেছে, আমাদেরকে সেই এটিকেটটা বোধহয় শিখাতে পারে নাই, এবং আমরা সেটা শিখতে পারি নাই। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে এটা ব্যক্তিত্বের ব্যাপার, এবং কিছু মানুষ আছে তারা সত্যিই খুবই বেপরোয়া, এবং তাদেরকে বারবার বলা সত্ত্বেও, তাদেরকে মোবাইল কোর্টে জরিমানা করা সত্ত্বেও তারপরেও দেখা যায় যে তাদের হয়তো বোধোদয় হয় না। তো আমরা আশা করব যে এই মানসিকতার মানুষগুলো তাদেরকে মূলত আমরা একেবারে ব্যক্তিত্বের যে বিভিন্ন ট্রেড বা ব্যক্তিত্ব জনিত যে সমস্যাগুলো এইগুলোর মধ্যে তারা পড়ে যায়। মূলত তারা দেখা যায় কিছুটা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি টাইপের হয়, তারা অনেক সময় কথা শুনে না, এবং এই মানুষগুলোকে নিয়েই সবচেয়ে বড় বিপদ হয়। তো এই মানুষগুলোর কাছে আমার অনুরোধ হচ্ছে যে আপনারা অন্তত এই সংকটকালীন সময়ে আপনারা যেই একটু যে সামাজিক রুলস এন্ড হতে চেষ্টা রেগুলেশন করুন, সমাজের মানুষের ভালোর জন্য হলেও একটু নিজেকে কিছুটা বদলান মেনে চলা, আপনারা। স্যার আপনি কিছুটা মেনে যথার্থই চলার চেষ্টা বলছিলেন। স্যার আপনার এই কথা সূত্র ধরে এখন যে প্রশ্নটি করতে চাইবো, যে আমরা দেখা যাচ্ছে আমাদের সমাজের অনেকে একেবারেই সচেতন না, আবার কেউ আছেন যে অধিক সচেতন, অনেক বেশি অ্যাংসাস যে কোনো বিষয় নিয়ে, এবং তার অ্যাংজাইটিটা এমন পর্যায়ে চলে যায় যে সেটা আসলে একটা ডিসঅর্ডারের রূপান্তরিত হয়ে যায়। তো স্যার আপনি পার্সোনালিটির কথা বলছিলেন, যে এই অ্যাংজাইটিটা কি স্যার তাহলে পার্সোনালিটির একটা অংশ কিনা? হ্যাঁ, অ্যাংজাইটি প্রোন পার্সোনালিটিও আছে। হ্যাঁ, যেটা যেটা অ্যাংসাস অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হয়। দেখা যাচ্ছে যে হয়তো খুবই ঠুনকো বিষয়ে হয়তো বাতাসে দমকা একটু বাতাসে পর্দা নড়ে উঠলো, কিন্তু তার কাছে মনে হলো যেন পর্দা নড়ে নাই, হয়তো বিশাল একটা বোম্বিং হয়েছে। তো এই ধরনের কিছু পার্সোনালিটি কিন্তু আছে। হয়তো দেখা গেল হয়তো এই কোনো কারণে হয়তো তেলাপোকা বা ইঁদুর বা টিকির কারণে হয়তো কোন একটা আওয়াজ হলো, তার কাছে মনে হলো যে আর্থকোয়েক হয়ে গেছে বা ভূমিকম্প বা ল্যান্ডস্লাইড হয়ে গেছে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে এক্সাজারেটেড যে থিঙ্কিং, যে অতিরঞ্জিত চিন্তা, এই ধরনের কিছু পার্সোনালিটি তো অবশ্যই আছে। এবং আমি একটা তো বললাম যে খুবই বেপরোয়া, কিছুই মনে করছে না, আরেকটা আছে যে অতিরিক্ত। তো আমাদের লক্ষ্য হচ্ছে যে মানে অতিরিক্ত সবকিছুই খারাপ, ঠিক সেই রকমই মানে অতিরিক্ত অ্যাংজাইটি যদি হয়, সেক্ষেত্রে আমরা মূলত অ্যাংজাইটি ডিসঅর্ডারে ফেলে দেবো তাকে। এবং বিশেষ করে এই সময়ে যদি সেটা কোভিড রিলেটেড হয়, তাহলে স্পেসিফিক ফোবিয়া, অর্থাৎ ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডারের যেটা কোভিড ফোবিয়া আকারে যাবে যদি অতিরিক্ত হয়। অর্থাৎ দেখা গেল যে সে মোটেও আক্রান্ত না, কিন্তু তারপরেও সে নিজেকে আক্রান্ত মনে করছে এবং বারবার মনে করছে, তখন সেটা অবসেশনে চলে যাবে, অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে চলে যাবে। অথবা সে দেখা যাচ্ছে যে এই নিজেকে অলরেডি ভেবে বসে আছে যে সে আক্রান্ত, এবং সে দেখা যাচ্ছে ঘর থেকে বেরিয়ে হচ্ছে না। এরকম হলে তখন অবশ্যই তার স্বাভাবিক জীবন আবার খুব ক্ষতিগ্রস্ত হবে, কারণ আমাদের কে তো আবার সংসার জীবন নিয়ে চলতে হবে, আমাদের আবার প্রফেশনাল লাইফ নিয়ে চলতে হবে। আমরা যদি নিজেরা নিজের জীবনের শঙ্কা নিয়ে যদি রোগী দেখতে পারি, তাহলে তো আবার আমি মনে করি প্রত্যেক পেশা কিন্তু আবার চালিয়ে যেতে হবে। আমরা তো এই মুহূর্তে কিন্তু আমরা কোনো লকডাউনের চিন্তা মাথায় আনছি না, আমরা কখনোই এগুলো আর করবো না, এরকম সম্ভাবনাও নেই, কারণ আমাদের অর্থনৈতিক চাকা কিন্তু এখন সচল রাখতে হবে। কাজেই বেশি অ্যাংজাইটি প্রোন হলেও আবার সমস্যা, সেটা আবার খেয়াল রাখতে হবে যেন এই স্যার দিকটা আপনি যেন কি আমায় শুনতে পাচ্ছেন? ক্ষতিগ্রস্ত না হয়। এটাও খেয়াল রাখতে হবে। দুঃখিত দর্শক, আমরা হয়তো সাময়িকভাবে একটু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের। আমরাও আসলে কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের না, শেষের আমি তো দিকে শুনতে চলে পাচ্ছি। এসেছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আপনারা হ্যাঁ, দেখছিলেন প্রফেসর MS কবির জুয়েলস মেন্টাল হেলথ সলিউশন নিবেদিত মাইন্ড হোম মন ঘর অনুষ্ঠানটি, পাওয়ার্ড বাই কিউটেক এন্ড সায়েন্টিফিক পার্টনার হিসেবে আছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড পাওয়ার্ড বাই ল্যাটিউডা এন্ড কিউটেক। দর্শক, আমরা কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। স্যার আমাদের সাথে যুক্ত আছেন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি তোমাকে।
দর্শক, আপনারা আমাদের আলোচনা থেকে শুনছিলেন যে আসলে আমরা এই হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমার মনে হয় যে যান্ত্রিক ত্রুটির জন্য হয়তো হোস্টের কিছু সমস্যা হচ্ছে। তো আমি যে বিষয়ে কথা বলছিলাম মূলত যে আমাদের এই চাপজনিত বা আমাদের মানে উদ্বেগজনিত যে আহ, আহ, যে চিন্তাটা বা অ্যাংজাইটি যেটা কিংবা উদ্বিগ্নতা, এই এই বিষয়টাকে আমাদেরকে এখন অবশ্যই এই ইতিবাচক দিকে ধাবিত করতে হবে। এটা জি স্যার। এটার কোনো বিকল্প নেই। তাহলেই দেখা যাবে যে আমাদের অন্যান্য যারা আছেন হেলথ সেক্টর এবং অন্যান্য পেশাজীবী যারা আছেন তাদের ক্ষেত্রে বিষয়টা সহজ হয়ে উঠবে। অর্থাৎ তাদের ক্ষেত্রে এটার এই বিমানবন্দর বা এয়ারপোর্টের যে মানুষগুলো যারা আছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা খুব সহজ হয়ে উঠবে যদি এটা আমরা ইতিবাচক দিকে ধাবিত করতে পারি। ধন্যবাদ রোজ। আমি মূলত অনেক ওই ধন্যবাদ স্যার। চাপ কথা বলছিলাম। হ্যাঁ। স্যার অনেক ধন্যবাদ স্যার। আমরা আসলে কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আরো অনেক প্রশ্ন ছিল, অনেক দর্শক ছিলেন আমাদের সাথে। আমরা দুঃখ প্রকাশ করছি দর্শক যাদের প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি, এবং যারা আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে ছিলেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাতে চাই। এই পর্যায়ে স্যার একদম শেষে ছোট্ট করে যদি কিভাবে এই মানসিক চাপ, অতিরিক্ত উদ্বিগ্নতা থেকে আমরা বাঁচতে পারি, কিভাবে নিয়ন্ত্রণে থাকবে এবং কিভাবে এটাকে আসলে পজিটিভ দিকে ডাইভার্ট করা যায়, এই বিষয়ে যদি স্যার আমাদের দর্শকদের একটু ধারণা দিতেন। মানসিক চাপ সবসময়ই থাকবে। আর আমাদের মতো দেশের এই যারা আমরা প্রান্তিক মানুষ যারা তাদের যেরকম এক ধরনের চাপ থাকবে, আবার খুব যারা বিত্তশালী তাদের চাপও ভিন্ন। কিন্তু চাপহীন মানুষ পাওয়া কিন্তু খুব কঠিন। চাপ থাকবেই। আর বিশেষ করে এই ধরনের সংকটকালীন সময়ে, এই ধরনের বৈশ্বিক মহামারীর সময়ে এই চাপ নিয়েই আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা প্রতিনিয়ত কিন্তু এই এই ধরনের চাপের মুখোমুখি হচ্ছি। তো আমাদেরকে যেটা করতে হবে, এই এই ধরনের ক্ষেত্রে আমরা যখন আমাদের সীমাবদ্ধতা মানুষ হিসেবে আমাদের যে সীমাবদ্ধতা, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা ডেফিনেটলি আমরা অ্যাথিস্ট যদি হই তাহলে আমাদের উই হ্যাভ টু কিপ কিন ফেইথ আপন দ্য অলমাইটি আল্লাহ। এক্ষেত্রে আমাদেরকে কিছু কিছু জিনিস কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদেরকে সতর্কতা এবং সচেতনতার 100% আমরা সদ্ব্যবহার করব, এবং সদ্ব্যবহার করার পরেও কিছু অঘটন ঘটতেই পারে। এবং তারপরও আমরা কিন্তু আমাদের পেশাগত জীবন আমরা চালিয়ে যাব, আমাদের সবকিছু চালিয়ে যাব, এবং আমরা কিছুটা চাপে থেকেও আমরা আমাদের স্বাভাবিক জীবন আমরা চালিয়ে যাব। এবং এর মাধ্যমে আমার মনে হয় সফলতা আনা সম্ভব। এবং আমি আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে এটাই অনুরোধ করছি যে নতুন প্রজাতি একটা একটা না, এরপরও যে আবার আসবে না এটাও কিন্তু বলা যাবে না। হয়তো আরো আসতে পারে, আরো মিউটেটেড হতে পারে, আরো পরিশ্রাবিত হতে পারে, বাংলাদেশে শনাক্ত হতে পারে। কিন্তু সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি সতর্ক থাকবেন, আপনি সচেতন থাকবেন, এবং নিজেকে সেফ রাখবেন, এবং আপনি মহান আল্লাহর উপর ভরসা রেখে আপনি আপনার পেশাগত দায়িত্ব পালন করে যাবেন। সবাইকে ধন্যবাদ, এবং রাজ টিভি এবং হেলথ কেয়ার যারা উদ্যোক্তা তাদের সবাইকে ধন্যবাদ, এবং বিশেষ করে ধন্যবাদ ডাক্তার রোজকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। শুভরাত্রি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি স্যার এত ব্যস্ত এবং এত ব্যস্ততার মাঝখান থেকে আমাদের রাজ টিভির জন্য আপনি স্যার কিছুটা সময় বের করেন। আমাদের পুরো রাজ টিভির টিম আপনার প্রতি স্যার কৃতজ্ঞতা প্রকাশ করছে, এবং সব সময় আমাদের পাশে এভাবে থাকবেন বলে আমরা আশা করি। স্যার আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা শুনছিলেন আমাদের আজকের মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রফেসর এম এস কবির জুয়েল স্যারের মনোমুগ্ধকর এবং একদম সহজ সাবলীল ভাষায় আজকে যে আলোচনাটি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই করোনার নব্য প্রজাতি নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়াটা আসলে কিছুটা হলেও প্রয়োজন। যেটি যার কারণে আমাদের সচেতনতা তৈরি হবে, এবং আমরা হয়তো কিছুটা হলেও স্বাস্থ্য সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে এই যে করোনার ধকল কিছুটা হলেও সামলানোর পক্ষে আমাদের সহায়ক হবে। তো নতুন স্যার যেমনটি বলছিলেন শেষের দিকে যে আসলে নতুন প্রজাতি একটা না আরো আসতে পারে।
এই পুরো ব্যাপারটিকে মাথায় রেখে আমাদেরকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এবং সতর্ক থাকার সবচেয়ে বড় যেই পদ্ধতি সেটি হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। আর আপনারা নিশ্চয়ই জানেন, সারা বাংলাদেশ জুড়ে এখন একটাই স্লোগান যে স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যু ঝুঁকি আছে, এবং নো মাস্ক নো সার্ভিস। স্বাস্থ্যবিধি মানার প্রথম ধাপই হচ্ছে আপনাকে অবশ্যই মাস্ক পরে বাইরে যেতে হবে। অবশ্যই মাস্ক পরবেন, নিয়মিত হাত পরিষ্কার করবেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন আশা করছি। এতে করে আপনি নিজেও সুরক্ষিত থাকবেন, আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং আপনার কাছের মানুষদেরকে, আপনার সমাজকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন। আশা করছি আপনারা সবাই আমাদের অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শুনেছেন এবং উপকৃত হয়েছেন। যারা আমাদের সাথে ছিলেন আবারও তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতন বিদায় নিতে চাচ্ছি। পরবর্তীতে অন্য কোনো অনুষ্ঠানে আবারও দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই রাজ টিভির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.